হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম হচ্ছে রঘু ডাকাতের আরো একটা পোস্টার চলে এসেছে। অ্যাকচুয়ালি রঘু ডাকাতের শুটিং এর ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়েছে এবং সেই উপলক্ষে মেকার্সরা একটা পোস্টার ড্রপ করেছে এবং তারা জানিয়েছে যে ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়ে গেছে। দেব তো প্রমোশনের ব্যাপারে চিরকাল এগিয়ে, তো তিনি কিন্তু একটা রেগুলার ইন্টারভেলে কিছু না কিছু প্রমোশনাল কন্টেন্ট নিয়ে আসছে। তো সেটা আর কি, তো সেটার উপর রিয়াকশন দেবো। এই পোস্টারটার মধ্যে আমি কিছু জিনিস নোটিস করেছি, তো সেটা ব্রেকডাউন করবো ডিটেলে। আর এছাড়া ইমরান হাশমির একটি ছবি আসছে গ্রাউন্ড জিরো বলে, যে ছবিটা প্রডিউস করছে এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতার এবং রিতেশ সেদওয়ানি, এবং ছবিতে জয়া হোসেন এবং ইমরান হাশমি রয়েছে। তো সেটার একটা টিজার একটু আগে রিলিজ করে গেছে, সেটা নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওর মধ্যে। প্রথমে যদি গ্রাউন্ড জিরোর টিজার নিয়ে একটু কথা বলে নিই, তো এই টিজারটা কিন্তু ইমপ্রেসিভ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2001-এর একটা সময় যেখানে প্রচুর ইন্ডিয়ান আর্মি অফিসারদেরকে মেরে দেওয়া হয়েছে, এবং তারপরে আমরা একটা মিশন দেখতে পাচ্ছি যেখানে ইমরান হাশমিরা ইন্ডিয়ান আর্মি আর কি কিভাবে রিটালিয়েট করবে, কিভাবে বদলা নেবে একটা টেররিস্ট অর্গানাইজেশনের কাছে, কি হবে সেটা নিয়ে আর কি। এবার ফারহান আখতাররা যখনই প্রডিউস করছে তখনই জিনিসটার মধ্যে একটা অথেন্টিসিটি থাকবে, ঠিক আছে। তারা লাক্সের মতো যখন ছবি বানিয়েছে, সেটা আপনি যদি ওয়ার সিকোয়েন্সেস গুলো দেখেন, আপনার পুরো আজকের দিনের মতো মনে হবে। একবারও মনে হবে না যে 2004 কি 5-এর ছবি আর কি, 2004-এর ছবি, সেটা আপনার একেবারে দেখে মনে হবে না। তো সেই লুক এন্ড ফিলটা খুবই পলিশ লাগছে এবং তার সাথে একটা অথেন্টিসিটি মেনটেন হয়েছে, ওভার ড্রামাটিক ব্যাপারটা নেই, এবং ইমরান হাশমিকে ভালো লাগছে এবং জয়া হোসেনও ভালো অভিনেত্রী। বাট প্রবলেমটা হচ্ছে এই ধরনের জনরার ছবি এত বেশি এখন হয়ে গেছে। আগে কি হতো কি 4-5 বছর অন্তর বা 10 বছর অন্তর এরকম একটা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ছবি আসতো, সেটা নিয়ে একটা লোকের ইন্টারেস্ট থাকতো। আপনি জাস্ট ভাবুন যে বর্ডার, এলওসি, কার্গিল বা লাক্স, এগুলোর মধ্যে একটা গ্যাপ ছিল সার্টেন, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা সেরকম নেই। এখন রেগুলার ইন্টারভেলসে এই ধরনের ছবি হচ্ছে, তো সেই জন্য আর কি এক্সট্রা করে যে কোনো একটা এক্সাইটমেন্ট কাজ করবে সেটা নয়। এবার দেখা যাক ছবিটা প্রেজেন্টেশন কি হয়। হতেই পারে যে ছবিটা খুব ভালো হলো, বা টিজার লেভেলের যে প্রচন্ড এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি, যে এটা নতুন কিছু একটা দেখলাম, ফ্রেশ কিছু দেখলাম, সেই ব্যাপারটা কিন্তু টিজারটা প্রোভাইড করতে পারছে না। আপনাদের গ্রাউন্ড জিরো টিজার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমরা রঘু ডাকাতের পোস্টারে আসি, এই পোস্টারটাতে দেবের যে লুকটা এবং সে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা খাঁড়া রয়েছে, রঘু ডাকাতের অস্ত্র মানে খাঁড়া থাকবে, এবং তার সাথে সে রয়েছে হচ্ছে একটা তীর ধনুক নিয়েও রয়েছে, পিঠে তুনির রয়েছে যেখানে তীর রয়েছে, এবং সে দাঁড়িয়ে রয়েছে, বড় চুল দাড়ি, ঠিক আছে। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা জ্বলে যাচ্ছে, এটা ফরেস্টের মতো জায়গা। আমরা প্রত্যেকেই জানি ছবিটার একটা পোর্শনের শুটিং কিন্তু ফরেস্টের মধ্যে হয়েছে, এবং সেই ফরেস্টে কোথাও গিয়ে একটা আগুন লেগে গেছে, পিছনে একটা সূর্য উঠছে, তো এরকম আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে রাইজিং সানের একটা ব্যাপার আছে, তার মানে কি রাইজিং সান ডেপিক্ট করে যে একটা রেবিলিয়ন শুরু হচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে যে একটা লড়াই শুরু করছে, তো ইটস আ রাইজিং সান। তো সেইভাবে আর কি পিছনে একটা রাইজিং সান রাখা হয়েছে, তো সেইটা আর কি ডেপিক্ট করছে। ওটা পিছনে আগুন লেগে যাচ্ছে, মানে ইংরেজদের যে এস্টাবলিশমেন্টটা ছিল বা তাদের যে সিস্টেম, তার বিরুদ্ধে কেউ লড়াই করে দিয়েছে, এবং সেই রেবিলিয়নের যে আগুনটা ছড়িয়ে পড়ছে সেটাকে ডেপিক্ট করছে এই পিছনের আগুনটা। এবার যদি আমরা রঘু ডাকাতের এই লুকটার প্রতি চলে আসি, এবার রঘু ডাকাতের লুক এক্স্যাক্টলি কি ছিল কেউ জানে না, ঠিক আছে। লোকটার ব্যাপারে তো একটা মিথ আছে, কিন্তু আমরা যতদূর যা যা স্কেচেস দেখেছি সেটাতে কিন্তু এরকম একটা লুক ছিল না, এটা একটা ফিকশনাল লুক দেওয়া হয়েছে। এবং এই লুকটা দেখে আমার না বারবার মহাভারতের একটা ক্যারেক্টারের কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে পরশুরাম, এবং যেভাবে সে দাঁড়িয়ে রয়েছে চোখ বন্ধ করে, একটা পরশুরামের কথা আমার ফ্লেভার লাগছে। এবং আমরা জানি যে রঘু ডাকাতের গল্পের মধ্যে বাবার চরিত্রের সাথে ও সম্পর্কটাকে একটা ইম্পর্টেন্স দেওয়া হবে, সেটা ইমোশনাল অ্যাঙ্কার আর কি ছবিটা। তো বাবার সাথে পরশুরামের সম্পর্ক কিরকম ছিল আপনারা সেই ব্যাপারটা জানেন অলরেডি। মাইথোলজির গল্প আপনাদেরকে আমি নিজেই ভিডিও বানিয়ে সেখানে বলেছিলাম আর কি। আপনারা চাইলে আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে আমরা ডিটেলে পরশুরামকে নিয়ে একটা এপিসোড বানিয়েছিলাম, সেটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। কালকি মহাভারতের ডায়েরিজ বলে সেই প্লেলিস্টটার নাম আপনারা গিয়ে দেখতে পারেন। প্রচুর মহাভারতের বিভিন্ন ঘটনা নিয়ে সেখানে আমরা আলোচনা করেছিলাম, তাই আমি এখানে ডিটেলে ঢুকবো না। এবার পরশুরামের মতো কিন্তু একটা লুক লাগছে আর কি, মহাভারতের ক্যারেক্টারের মতো লাগছে কিন্তু দেবকে দেখতে। এবার মহাভারত থেকে ডেফিনেটলি ইন্সপিরেশন থাকতেই পারে, যে ধ্রুব ব্যানার্জি হয়তো মাইথোলজিক্যাল একটা ইন্সপিরেশন রেখেছে, ঠিক আছে। এবং একটা তো সে তো কালীর উপাসক তো ছিলই, তো সেখানে মাইথোলজিটা আসছে অটোমেটিক্যালি, তার সাথে হয়তো এটা ডিরেক্টরের ইমাজিনেশন, সেটা কিন্তু ভালো লাগছে। এবং যেহেতু বাবার সাথে একটা সম্পর্ক রয়েছে, তাই জন্য সেইটাকে আর কি ওইভাবে যদি দেখায় যে একটা কমপ্লেক্স সম্পর্ক আছে পরশুরামেরও যেটা ছিল, তো সেই জন্য এই লুকটা লাগছে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবং আপনারা যদি খাড়াটার মুখের দিকে নোটিস করেন, দেখবেন আপনার মনে হবে কোনো জন্য সাপ তাকিয়ে রয়েছে আর কি, মাথাটা সার্পেন্টের মতো, একটা সাপের মতো আর কি। এবার আপনারা যদি মাইথোলজিতে পড়েন, যে চন্দ্রহাসা বলে একটা তরোয়াল ছিল আর কি, যেটা সার্পেন্ট সোর্ড বলা হয়, যেটা মহাদেব, ঠিক আছে, মহাদেব আর কি রাবণকে দিয়েছিল। বা আপনারা যদি লর্ড বিষ্ণু, তার যে সোর্ড, সেটাও কিন্তু একটা এরকম সার্পেন্ট স্টাইলের আর কি। আর এছাড়া তান্ত্রিক ডেটি বলি না, মা কালী, ধূমাবতী ইত্যাদি এগুলো যেগুলো রয়েছে, তাদের কিন্তু যে অস্ত্রগুলো রয়েছে সেখানে কিন্তু সার্পেন্টের একটা ব্যাপার আছে। এবার এই সার্পেন্ট ফেসটার মানে কি, ঠিক আছে, এটার মানে হচ্ছে যে এই ধরনের সোর্ড দিয়ে, এটার মানে হচ্ছে যে এই সোর্ডটার মধ্যে একটা কত মিস্টিক্যাল পাওয়ারের মতো ব্যাপার আছে। সেটা হয়তো এই ছবির মধ্যে আমি বলছি না যে এটা মিস্টিক্যাল কোনো ব্যাপার থাকবে, কোনো ফ্যান্টাসি এলিমেন্ট থাকবে, তা নয়। বাট এটা সিগনিফাই কি করছে, যে যার কাছে এরকম টাইপের সার্পেন্ট টাইপের সোর্ড আছে, সে যে ইভিলকে শেষ করবে এবং কোথাও গিয়ে কসমিক যে ব্যালেন্স আছে সেটাকে
ঠিকঠাক করবে। তো ব্রিটিশরা এসে তো প্রচুর মানুষদের উপর, ইন্ডিয়ানদের উপর অত্যাচার করেছে, তাদের উপর ক্ষতি করেছে, করেছে, লুট করেছে। তো সেখানে গিয়ে এই লোকটা রঘু ডাকাত সে কিন্তু তাদেরকে দমন করছে এবং যে সাধারণ মানুষ আছে, যে সোসাইটির যে ব্যালেন্সটা, সেটাকে কোথাও গিয়ে একটা ব্যালেন্স করছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, সেই জন্য ওই খানার মুখটা কিন্তু একটা সাপের মতো লাগছে আর কি। তো জিনিসটা দেখতে ওভারঅল খুবই দারুণ লাগছে, এই যে খানাটাকে আলাদা করে ডিজাইন করেছে। এবং আমরা যে লিগ বিটিএসটা দেখতে পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম খানা নিয়ে বিশাল লড়াই ছিল। তো এই খানাটা যে ওয়েপেনটা, সেটা খুব ভালো। এবং দেব কিন্তু একটা খুব জিনিস সুন্দর রাখছে, যে কিছু কিছু মানে এরকম একটা সিগনেচার স্টাইল খাদানের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম, একটা সিগনেচার স্টাইল ইত্যাদি রেখেছিল। এবং সেখানে একটা ওয়েপেনও রেখেছিল, বারবার ও হাতুড়িটাকে এইভাবে ঘোরাতো। তো সেরকম এই খানাটা নিয়েও কোনো সিগনেচার স্টাইল ইত্যাদি করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি। আমার তো লুকটা খুবই ভালো লেগেছে, রিয়েলি ইমপ্রেসিভ, আমার প্রচন্ড ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং আপনারাও আরো কিছু নোটিস করতে পারলেন কিনা। আমি যে জিনিসগুলো নোটিস করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।